নমস্কার সকলকে। আশা করছি সকলেই কুশলেই আছেন। আপনাদের কাছে পাঁচকাহনের পরবর্তী উপস্থাপনা নিয়ে এসেছি। লেখিকা সিঞ্চিতা সরকারের লেখা নিখোঁজ চাবির রহস্য। একটা পুরনো লোহার সিন্ধুক, তার চাবিটা হারিয়ে গেছে। চাবিটা কি তবে চুরি গেল? যদি চুরি নাও যায়, তাহলে কি চাবিটা কোথাও পড়ে আছে? আচ্ছা, কি আছে সিন্ধুকে যার জন্য চাবিটা হারালো? এই রহস্যের সমাধান জানতে গেলে গল্পটা সম্পূর্ণ শুনতে হবে। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব যে তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে পাঁচকাহনের সব গল্পের আপডেট পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। শুরু হচ্ছে আজকের গল্প, নিখোঁজ চাবির রহস্য। আমার নাম অরিন্দম, 20 বছর বয়সী আমি, কলেজের ছাত্র। কিন্তু আসল পরিচয় যদি বলতে হয় তবে বলবো আমি এক চির কৌতূহলী মানুষ। বইয়ের মধ্যে রহস্য গল্প পড়ে যতটা রোমাঞ্চ পাই, ততটা হয়তো পরীক্ষার খাতা খুলেও পাই না। আমার বন্ধুরা বলে আমি নাকি বেশি সন্দেহপ্রবণ। কেউ যদি অকারণে হেসে ওঠে, আমি ভাবি কেন হেসে উঠল। কোনো দরজা যদি হালকা খোলা থাকে, আমি বোঝার চেষ্টা করি ভেতরে কে গেল। আবার বইয়ের পাতায় শার্লক হোমসের ছায়া খুঁজতে খুঁজতে হয়তো আমি নিজের মধ্যে একজন ছোটখাটো গোয়েন্দাকে লালন করছি। কিন্তু সেদিন যা ঘটেছিল তা আমাকে পাঠ্য বইয়ের বাইরের জগতে টেনে নিয়ে গেল। সেদিন বিকেলের কথা, কলেজ ছুটির পর সাইকেল চালিয়ে আমি ফিরছিলাম। হঠাৎ রাস্তায় দাঁড়ানো একজনকে দেখতে পেলাম। সে আমার স্কুল জীবনের পুরনো বন্ধু অর্ণব দত্ত। বহু বছর দেখা হয়নি। অর্ণব আমাকে দেখেই ছুটে এসে কাঁধে হাত রাখল। অরিন্দম, তুই? ভাগ্যিস দেখলাম, একটা বড় দরকারে তোর সাহায্য লাগবে। আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। অর্ণবের চোখে অদ্ভুত উত্তেজনা, কপালে ঘাম, যেন ভয় আর উত্তেজনা একসাথে। কি হয়েছে রে, এমন হাঁপাচ্ছিস কেন? অর্ণব চারপাশে একবার তাকিয়ে ফিসফিস করে বলল, তোকে সব খুলে বলবো, কিন্তু এখানে নয়। চল চা খেতে বসি। আমরা দুজনে কাছের এক দোকানে ঢুকলাম। বাষ্প ওঠা 2 কাপ চা এলো টেবিলে। আমি চুমুক দিতে দিতে ওর দিকে তাকালাম। তোর হয়তো মনে আছে আমাদের এলাকার সেই পুরনো প্রাসাদটা, সুধীরবাবুর বাড়ি। বিশাল গেট, লোহার শিক দিয়ে ঢাকা, এখনো টিকে আছে। তো সেই প্রাসাদেই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা? একটা বিশেষ চাবি হঠাৎ হাওয়া হয়ে গেছে। চাবি? ওতেই আবার এত ভয়? না রে, এটা স্রেফ সাধারণ চাবি নয়। সুধীরবাবুর পরিবারের সবচেয়ে পুরনো লোহার বাক্সের চাবি। সেই বাক্সে নাকি প্রজন্মের পর প্রজন্ম ধরে নথি, জমিদারির দলিল আর কিছু মূল্যবান জিনিসপত্র আছে। আর সেই বাক্সের চাবিটাই কাল থেকে উধাও। হারিয়েছে মানে? কেউ নিয়ে গেছে? ঠিক সেটাই সমস্যা। প্রাসাদে বাইরে থেকে কেউ ঢুকতে পারে না, সব গেট পাহারাদার দিয়ে বন্ধ ছিল। অথচ ভোরে দেখা গেল সুধীরবাবুর ঘরের টেবিল থেকে চাবিটা নেই। চা শেষ হয়ে এসেছিল। আমার ভেতরে কৌতূহল ঝড় তুলছে। তোকে বলার কারণটা হলো, সুধীরবাবু নিজেই চায় বিষয়টা পুলিশে না যাক, তাই আমায় ডেকেছে। আমি আবার একা কিছু বুঝতে পারছি না, তাই মনে হলো তোকে নিয়ে যাই। তুই সবসময় রহস্যের পেছনে মাথা খাটাতে ভালোবাসিস, এবার তোকে কাজে লাগানো যাক। ঠিক আছে, চল যাই, দেখি কি হয়েছে। সন্ধে নামছিল। আমরা দুজন সাইকেল থেকে নেমে দাঁড়ালাম বিশাল প্রাসাদের গেটের সামনে। পুরনো লোহায় মুছে ধরেছে, তবু দাপট আছে। ভেতরে ঝাঁকানো পাইন গাছের ফাঁকে ফাঁকে প্রাসাদের গম্ভীর মুখ দেখা যাচ্ছে। মনে হলো
যেন ইতিহাস নিজেই নিজের কানে কানে কিছু বলছে। গেটের পাহারাদার আমাদের দেখে চমকালো, কিন্তু অর্ণবের পরিচয় শুনে গেট খুলে দিল। ঢুকতেই চারিদিকে স্তব্ধ, ঝিঝি পোকার ডাক, বাতাসে শিউলি ফুলের গন্ধ। আমার মনে হলো এখনই যেন কোনো ছায়া বেরিয়ে আসবে। আমাদের নিয়ে গিয়ে হাজির করা হলো বাড়ির মালিক সুধীর বাবুর সামনে। বয়স 65-র কাছাকাছি, কপাল জুড়ে চিন্তার ভাঁজ। আমাদের দেখে তিনি কিছুটা শান্ত হলেন। অর্ণব, তুমি এসেছো, ভালো হলো। আর এই ছেলেটিকে? অর্ণব আমার পরিচয় দিল। সুধীরবাবু চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, যতই লোক আসুক, বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব। চাবি একেবারে হাওয়া, অথচ বাড়ির বাইরে থেকে ঢোকার কোনো সুযোগ নেই। যদি ডাকাত হতো, কিছু না কিছু ভাঙচুর হতো, কিন্তু কিছুই হয়নি। চাবিটা শেষ আপনি কবে দেখেছিলেন? গত পরশু রাতে। সবসময়ের মতন টেবিলের ড্রয়ারে রেখেছিলাম। সকালে উঠে দেখি ড্রয়ার খোলা, চাবি নেই। এতটুকু শুনেই আমার মাথায় এক রাশ প্রশ্ন বের করল। সেই রাতে প্রাসাদে আমরা আরো কয়েকজনকে দেখলাম। মায়া, সুধীরবাবুর ভাতিজি, আমাদের দিকে তাকিয়ে অদ্ভুত একটা দৃষ্টি দিল, যেন আমাদের উপস্থিতি তার মোটেও ভালো লাগেনি। দিনেশ, পুরনো চাকর, খুব অস্থির লাগছিল, যেন কিছু লুকোচ্ছে। আরেকজন পাহারাদার রামু, রেতে গেটের বাইরে কোনো শব্দ শোনেনি। ঘরের বাতি জ্বলছে, অথচ ভেতরে একটা গোপন আধার যেন চাপা পড়ে আছে। সবাই কথা বলছে, অথচ মুখের ভেতরে লুকোনো আতঙ্ক স্পষ্ট। আমার তো মনে হয় বাইরে দিয়েই কেউ ঢুকেছে, হয়তো ডাকাত। পুলিশকে কিন্তু ডাকা দরকার। না, পুলিশে খবর দেওয়া যাবে না, এতে নামডাক খারাপ হবে। আর বাক্সটা আমাদের পরিবারের অমূল্য সম্পদ। বাইরের লোক জানলে বিপদ। আমি বুঝলাম এই পরিবারের ভেতরেই কিছু একটা গোপন রহস্য লুকিয়ে আছে। আমাদের ঘর দেওয়া হলো। প্রাসাদের সেই ঘরটিতে বিছানায় বসে আমি ডায়েরি খুলে লিখতে শুরু করলাম। মাথার ভেতরে অনেক প্রশ্ন হচ্ছে। যদি বাইরের কেউ না আসে, তবে ভেতরের কেউ নিয়েছে, কিন্তু কেন, কি উদ্দেশ্যে? সেই চাবির ভেতরে কি এমন আছে যা এত গুরুত্বপূর্ণ? রাত আরো গভীর হলো। জানালা দিয়ে হাওয়া আসছে। হঠাৎ মনে হলো করিডোরে কারো পায়ের শব্দ। আমি উঠে দরজা খুলে তাকালাম। করিডোর ফাঁকা, তবে দূরে কারো ছায়া মিলিয়ে গেল। আমার বুকের ভেতরে শিহরণ জাগল। করিডোরের অন্ধকারে মিলিয়ে যাওয়া সেই ছায়াটা আমাকে ঘুমোতে দিল। দরজা ভেজিয়ে শুয়ে পড়লাম বটে, কিন্তু কান খাড়া রেখেছিলাম। কোথাও যেন পায়ের শব্দ আবার নিস্তব্ধতায় মিলিয়ে যায়, যেন বাড়িটা নিঃশ্বাস নিচ্ছে, ফিস ফিস করে কিছু একটা বলতে চাইছে। ভোরের আলো ফুটতেই আমি উঠে পড়লাম। জানালার বাইরের গাছে পাখির ডাক, কিন্তু ভেতরে সেই রহস্যময় নীরবতা। আমি ঠিক করলাম দিনের আলোয় খোঁজ শুরু করব। চা খেতে খেতে আমি অর্ণবকে ছায়ার কথা বললাম। সে অবাক হয়ে বলল, তুই নিশ্চিত ছিলি তো? হয়তো চোখের ভুলও হতে পারে। গোয়েন্দাগিরিতে চোখের ভুল বলে কিছু নেই, আমি স্পষ্ট দেখেছি।
আমরা নাস্তা সেরে প্রথমে গেলাম সেই ঘরে যেখানে সুধীরবাবু চাবি রাখতেন। ঘরটা বড়, দেওয়ালে পুরনো কিছু ছবি, কাছের আলমারি আর কোনায় বিশাল টেবিল। ড্রয়ারটা সত্যি খোলা ছিল, ভেতরে কয়েকটা পুরনো কাজ, কলম আর একটি ভাঙা ঘড়ি পড়ে আছে, কিন্তু চাবি নেই। আমি টেবিলের চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। হঠাৎ চোখে পড়ল মেঝের ধুলোয় একরকম হালকা দাগ। মনে হলো যেন কারো জুতোর গোড়ালি ঘষা লেগে গেছে। দাগগুলো সরাসরি জানালার দিকে গেছে। জানালার কাছে গিয়ে দেখি জানালাটা আধ খোলা। বাইরের বাগানে পায়ের ছাপ, তবে অর্ধেক মুছে গেছে। দেখ, এটা ভেতরের কারো কাজ। বাইরের লোক হলে জানালা বাইরে থেকে ভাঙতো, কিন্তু এটা ভেতর থেকে খোলা। তাহলে বাড়ির লোকই? আমি উত্তর দিলাম না, এভাবে বলা সম্ভব নয়, তদন্ত করতে হবে। শুধু মনে মনে ঠিক করলাম প্রতিটা লোকের ওপর নজর রাখতে হবে। বেলা 10টার দিকে আমরা উঠোনে গিয়ে বসেছিলাম। ঠিক তখনই মায়া এলো, কালো শাড়ি পরা, চোখে ঠান্ডা দৃষ্টি। আপনারা এত কষ্ট করছেন কেন? একটা চাবি তো হারিয়েছে, তাতে এত মাথা ব্যথার কি আছে? হয়তো কোথাও পড়ে গেছে। আপনি কি দেখেছিলেন সেদিন রাতে কারো যাতায়াত? না, তবে বাড়িতে এত চাকর বাকর, কে কি করছে তা সব তো আর আমি জেনে বসেনি, তাই না? তারপর হঠাৎ সে আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে যেন কোনো এক লুকানো চ্যালেঞ্জ। আমার মনে হলো এই মেয়েটি কিছু জানে, কিন্তু বলছে না। দুপুরে দিনেশ, পুরনো চাকর, আমাকে এক পাশে ডেকে নিয়ে গেল। তার গলায় আতঙ্ক। বাবু, আপনি সাবধানে থাকবেন। এই বাড়িতে যা দেখেন তা সব সত্যি নয়। এখানে অদ্ভুত কিছু ঘটছে। কি বলতে চান? চাবিটা কারো লোভে গেছে, কিন্তু সেটা কার হাতে গেছে বলতে পারবো না। আমি যদি বেশি বলি আমাকেই দোষারোপ করা হবে। আমি বুঝলাম দিনেশ কিছু জানে, কিন্তু ভয়ে বলছে না। সন্ধে নামতে না নামতেই প্রাসাদে আবার অস্থিরতা শুরু হলো। পাহারাদার রামু ছুটে এসে বলল, গেটের বাইরে অচেনা লোক ঘুরঘুর করছিল, আমি চেঁচিয়ে উঠতে পলায় গেল। এতে সবাই আতঙ্কিত। মায়া আবার জোর দিয়ে বলল, বলেছি তো, বাইরেরই কেউ ঢুকছে, চোর বা ডাকাত কেউ একটা হবে। কিন্তু আমার মনে এটা হচ্ছে যেন ইচ্ছে করে সাজানো। বাইরের লোকের গল্প চড়িয়ে ভেতরের আসল দোষীকে আড়াল করা হচ্ছে। পেলাম, পাতাগুলো হলদে হয়ে গেছে। ডায়েরির ভেতরে নানা রকম নোট লেখা, তবে এক জায়গায় থমকে গেলাম। একটা আঁকা বাঁকা চিহ্ন, যেন গোপন কোনো সংকেত। আর তার পাশে লেখা, চাবি যার হাতে ধন তার কাছে, বাক্স খোলেও সব উন্মোচন হবে। আমার হাত কেঁপে উঠল। কি তবে কেবল একটি বাক্সের চাবি নয়, এর সঙ্গে কোনো লুকোনো ধনসম্পদের। রাতে ঘুম আসছিল না। হঠাৎ দরজার বাইরে মৃদু শব্দ পেলাম। টর্চ নিয়ে বেরোলাম। করিডোরের অন্ধকারে আবার সেই ছায়া। এবার আমি দ্রুত পায়ের শব্দ অনুসরণ করতে লাগলাম। ছায়াটা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি পিছনে পিছনে। হঠাৎ দেখলাম লাইব্রেরির দরজা আধ খোলা। ভেতরে ঢুকেই আলো ফেলে দেখি মায়া দাঁড়িয়ে আছে, হাতে ডায়েরির আর একটা কপি। আমাকে দেখে সে চমকে উঠল। কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল। আমি শুধু ডায়েরির পাতাটা পড়ে বুঝলাম এখানে আরো কিছু গোপন সংকেত আছে, যেগুলো একসাথে করলে হয়তো আসল রহস্য উন্মোচিত হবে। পরদিন সকালে সুধীরবাবু চিৎকার করে সবাইকে ডাকলেন। তার টেবিলে রাখা কিছু কাগজপত্র ছিঁড়ে গেছে। তিনি চেঁচিয়ে বললেন, এবার এবার আর কোনো সন্দেহ নেই। বাড়ির 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 ভেতরেই কেউ ষড়যন্ত্র করছে। হয়তো আবার বাইরের লোকই ঢুকেছে। চারিদিকে এবার সত্যি নজর রাখতে হবে, দেখতে পাচ্ছি। আমি এগিয়ে এসে বললাম, না, আমি নিশ্চিত এটা ভেতরের কাজ এবং সেই সূত্র আমি পেয়েছি। সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো।
আমি তখনও জানতাম না এই সূত্র আমাকে এক ভয়ঙ্কর সত্যের সামনে নিয়ে যাবে। সকালের আলোয় সুধীরবাবুর কর্কশ গলা এখনো আমার কানে বাজবে। চারদিকে পরিবারের লোকজন আর চাকরেরা ভিড় করেছে। উত্তেজনা, ভয় আর সন্দেহের ছাপ সবার মুখে। আমি একটা সূত্র পেয়েছি, তবে এখনই সব খুলে বললে অপরাধী সতর্ক হয়ে যাবে। আমাকে কিছুটা সময় দিন। সুধীরবাবু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আমি জানালার ধুলোয় পায়ের ছাপ খুঁজে পেয়েছিলাম আগেতে। আজ আবার সেই জানালার ধারে গিয়ে দেখি ধুলোয় নতুন করে ঘষা লেগেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে রাতে কেউ আবার বাইরে গিয়েছে। হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট কাপড়ের টুকরো কাঁচে আটকে আছে। আমি সেটা সাবধানে তুললাম। সাদা কাপড়, তবে কোণে লালচে দাগ, শুকনো রক্ত। আমার ভেতরে কেমন যেন অস্বস্তি হলো। মনে হলো শুধু চুরি নয়, আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বেলা বাড়তেই দিনেশ চাকরকে আর খুঁজে পাওয়া গেল না। হঠাৎ সকালে সে কাজ করছিল, তারপর হঠাৎ উধাও। বাড়ির ভেতরে খুঁজেও পাওয়া গেল না। কি পালালো নাকি? না, পালালে বাইরের গেট দিয়ে যেতে হতো। পাহারাদার কিছুই দেখেনি। আমার মনে হলো দিনেশ হয়তো কোনো সত্য জানত, আর সেই জন্যই তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। সন্ধে নামল। চারদিকে হাহাকারময় নীরবতা। বাতাসে অদ্ভুত গন্ধ মিশ্রিত আতঙ্ক আর অজানা আশঙ্কা। আমি অর্ণবকে বললাম, আজ রাতে সাবধানে থাকতে হবে। আমি নিশ্চিত বড় কিছু একটা হবে। তুই সবসময় ঠান্ডা মাথায় থাকতে পারিস কিভাবে? আমি তো ভয় কাঁপছি। আমি শুধু হাসলাম। ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, কিন্তু বাইরের শান্ত চেহারাই আমাকে শক্তি দেয়। ধীরে ধীরে রাত নামল। রাত তখন প্রায় 12টা। প্রাসাদের করিডোর অন্ধকারে ডুবে আছে। হঠাৎই এক করুণ আর্ত চিৎকার ভেসে এলো। আমি টর্চ হাতে দৌড়ে গেলাম। অর্ণব আমার পিছনে। চিৎকার এসেছিল প্রাসাদের ভেতরের গুদাম ঘরের দিক থেকে। দরজা খোলা। ভেতরে ঢুকতে দেখি মাটিতে লুটিয়ে আছে দিনেশ। তার বুকে ছুরি গেঁথে আছে, আর চারপাশে রক্তের দাগ ছড়িয়ে পড়ছে। চোখ দুটো ফাঁকা দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে। খুন! দিনেশকে খুন করা হয়েছে। আমার গা শিউরে উঠল। চারপাশে গুমোট নীরবতা, শুধু মশার ভনভন আর রক্তের কাঁচা গন্ধ। আমি দ্রুত চারপাশ খুঁটিয়ে দেখলাম। মাটিতে কয়েকটা অদ্ভুত চিহ্ন, জুতোর দাগ। তবে দাগগুলো কেবল এক পাশে, যেন খুনি পেছন দিক থেকে আঘাত করেছে, তারপর দ্রুত বেগে পালিয়ে গেছে। দরজার পাশে আবার পেলাম এক টুকরো কাগজ। সেটা ডায়েরির ছেঁড়া পাতা। তাতে লেখা, চাবি যার হাতে সেই উত্তরাধিকারী। আমার বুক কেঁপে উঠল। এটা নিছক খুন নয়, এর পেছনে লুকিয়ে আছে সম্পত্তি, লোভ আর উত্তরাধিকারে নিয়ে ষড়যন্ত্র। হঠাৎ মায়া দৌড়ে এলো। আমাদের দেখে চিৎকার করে উঠল। কি কি হয়েছে? হ্যাঁ? ঈশ্বর! সে দিনেশের নিথর শরীর দেখে মুখ চেপে ধরল। তবে যার চোখে জল ছিল না, কেবল আতঙ্ক আর কিছুটা কপট অভিনয়। আমি ওর দিকে সরাসরি তাকালাম। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমার ঘরে ছিলাম। শব্দ পেয়েই তো ছুটে এলাম। আমি বিশ্বাস করলাম না, তবে এখন কিছু বললাম না। শরীর লুকোনো সম্ভব নয়। সুধীরবাবু অবশেষে পুলিশের খবর দিলেন। রাত 1টার মধ্যে ইন্সপেক্টর ঘোষাল এসে পৌঁছলেন। তিনি লম্বা চওড়া, কণ্ঠে রুক্ষতা। ঘোষাল চারপাশ দেখে বললেন, এটা ভেতরের কারো কাজ, বাইরে থেকে কেউ ঢোকেনি। প্রথমে চাবি চুরি, এখন খুন। এটা স্পষ্ট যে কেউ বড় কিছু করতে চাইছে। তিনি আমাদের সবার দিকে একবার তাকালেন। আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে, আর কেউই প্রাসাদের বাইরে যেতে পারবেন না। আমি জানি
পুলিশ তাদের মতো করে কাজ করবে, কিন্তু আমার মনে হচ্ছিল যদি আমি সূত্রগুলো একত্র না করি তাহলে খুনি আবার আঘাত করবে। আমি অর্ণবকে বললাম, আজ রাতেই আমি সত্যের কাছাকাছি যেতে চাই। দিনেশের মৃত্যু বৃথা যেতে দেব না। তুই যদি আবার সেই ছায়াটাকে দেখতে পাস তাহলে কি ধরতে যাবি? তাকে কি সহজে ধরা সম্ভব? আমি টর্চ আর ডায়েরির ছেঁড়া পাতাগুলো নিয়ে প্রস্তুত হলাম। রাত প্রায় 2:30। আমি লাইব্রেরিতে ঢুকলাম। বাতাস ভারী, কাঁচের জানালা কেঁপে উঠছে। হঠাৎ বুকশেলফের পেছন থেকে অদ্ভুত শব্দ পেলাম, মৃদু টোকা। আমি ধীরে ধীরে তাকালাম। হঠাৎ বুকশেলফের এক পাশ সরে গেল। ভেতরে অন্ধকার গোপন পথ। আমি বিস্ময়ে দাঁড়িয়ে গেলাম। এই প্রাসাদের ভেতরে গোপন টানেল আছে, কিন্তু তখনই পিছনে কারো পদ শব্দ। আমি ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই বাতি নিভে গেল। ঘরটা সম্পূর্ণ অন্ধকার, কেবল হাওয়ার শব্দ আর পায়ের ধ্বনি। আমি টর্চ জ্বালতে গিয়ে দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে মায়া। তার চোখে অদ্ভুত দীপ্তি। অরিন্দম, তুমি এমন জায়গায় পা দিয়েছ যেখান থেকে সহজে ফিরে আসা যায় না। মায়ার চোখের দৃষ্টিটা যেন অন্ধকারকেও বিদ্ধ করতে চাইছিল। টর্চের আলোয় তার মুখ সাদা, ঠোঁট অদ্ভুতভাবে বাঁকানো। সে ফিসফিস করে বলল, অরিন্দম, তুমি যা খুঁজছ সেটা না খুঁজলেই ভালো ছিল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু বুকশেলফের ফাঁক দিয়ে গোপন টানেলের কালো মুখটার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল যেন অতল অন্ধকার আমায় টেনে নিচ্ছে। মায়া আমার কাছে এগিয়ে এসে হঠাৎ দরজাটা ভিজিয়ে দিল। ঘরটা তখন আরো নিস্তব্ধ, যেন বাইরের জগৎ থেকে কেটে গেছি। আমি শান্ত স্বরে বললাম, আপনি জানেন এই টানেলের কথা? মায়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কিন্তু সেটা বলার মতো নয়। কেন নয়? কারণ এর ভেতরে এমন কিছু আছে যেটা জানলে কারো জীবন নিরাপদ থাকবে না। আমার বুক থকথক করছিল। মায়ার চোখে ভয় নেই, বরং একরকম কঠোর দৃঢ়তা। আমি বুঝলাম ও শুধু দর্শক নয়, রহস্যের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। তাও গভীর সাহস নিয়ে আমি ধীরে ধীরে টানেলের ভেতরে ঢুকলাম। মায়া আমার পেছনে আসছিল। টানেলটা খুব সরু, ছাদ নিচু, দেওয়াল ভিজে, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। টর্চের আলোয় বাদুড় উড়ে গেল। হঠাৎ মেঝেতে কিছু চকচক করতে দেখলাম। নিচু হয়ে তুলে দেখি একটা পুরনো লোহার চাবির গোছা, তবে সেটা ছোটখাটো তালা, সুধীরবাবুর হারানো চাবির মতো নয়। আমি মায়াকে জিজ্ঞেস করলাম, এগুলো কার? আমি জানি না, তবে এই টানেলে বহু আগেই নানা জিনিস লুকোনো হয়েছিল। আমার কাকু সুধীরবাবু হয়তো সব জানেন না, কিন্তু কিন্তু কি? আমার বাবা আমার বাবা এই টানেলের কথা জানতেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, যদি চাবি হারিয়ে যায় তবে টানেলের ভেতরেই খুঁজিস। আমি অবাক হলাম। তাহলে কি এই টানেল আসল রহস্যের চাবিকাঠি? টানেলের প্রায় 25 গজের ভেতরে আমরা পৌঁছালাম একটা ছোট্ট ঘরে। ঘরটা একেবারে পাথরের, মেঝেতে পুরনো কাঠের বাক্স, দেওয়ালে মরচে ধরা লোহার রড। বাক্স খুলে দেখি কাগজপত্র, কিছু সোনার মুদ্রা আর একটা ছেঁড়া নোটবুক। নোটবুকের প্রথম পাতায় লেখা, চাবি যার হাতে সেই প্রকৃত উত্তরাধিকারী।
আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। সব সূত্র একে অপরকে ছুঁয়ে যাচ্ছে। ঠিক তখনই টানেলের ভেতর থেকে হালকা শব্দ পেলাম, পায়ের শব্দ, ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি টর্চ বন্ধ করে মায়াকে ইশারা দিলাম চুপ থাকতে। অন্ধকারে কেউ একজন ঢুকলো। আমি কেবল ছায়া দেখতে পেলাম। ছায়া বাক্স থেকে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ মায়ার গলা কেঁপে উঠল। কে কে সেখানে? ছায়াটা এক মুহূর্তে পেছনে তাকালো, তারপর দৌড়ে পালিয়ে গেল। আমি টর্চ জ্বালালাম, কিন্তু ততক্ষণে সে অদৃশ্য। শুধু মেঝেতে পড়ে রইল এক টুকরো কাপড়, কালো রঙের, যেন কোটের আস্তিনের অংশ। টানেল থেকে ফিরে এসে আমরা ঘটনাটা ইন্সপেক্টর ঘোষালকে জানালাম। তিনি ভ্রু কুঁচকে বললেন, আপনারা নিজেরাই তদন্ত করছেন, অথচ খুনি আমাদের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। আজ রাতেই আবার সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাতভর প্রাসাদে উত্তেজনা। ঘোষাল প্রত্যেককে একে একে ডাকলেন। সুধীরবাবু কপালে হাত দিয়ে বসে আছেন, যেন কোনো বোঝা টানতে পারছেন না। মায়াকে প্রশ্ন করা হলে সে শান্তভাবে বলল, আমি কিছুই জানি না, তবে আমার মনে হয় ভেতরের কেউই বিশ্বাসঘাতক। ঘোষাল তার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনি কি বলতে চাইছেন? হয়তো কাকুর চারপাশেই লুকিয়ে আছে আসল দোষী। জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে সবাই ঘরে ফিরে গেল। আমি মীরার কথাগুলো ভেবে অস্থির হচ্ছিলাম। সত্যি কি সুধীরবাবুর খুব কাছের কেউ? হঠাৎ করিডোরে দৌড় যাও, সবাই চিৎকার করছে। আমি ছুটে গিয়ে দেখি সুধীরবাবু তার ঘরে মাটিতে পড়ে গিয়েছেন, বুকের কাছে গভীর ক্ষত। অর্ণব আতঙ্কে কেঁপে উঠল। আবার খুন? কিন্তু সুধীরবাবু তখনও বেঁচে ছিলেন, রক্তে ভেসে যাচ্ছেন, তবুও কাঁপা গলায় বললেন, চাবি, চাবি টানেলের ভেতরে। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। এই বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। ডাক্তার ডেকে আনা হলো। ভাগ্যিস মৃত্যু হয়নি, তবে তিনি অচেতন। ঘোষাল দাঁত চেপে বললেন, এবার খুনিকে আমি হাতে নাতে ধরবো। আমি আবার ডায়েরির পাতাগুলো নিয়ে বসলাম। অদ্ভুত সব প্রতীক, অনেকটা সাইফার কোডের মতো। কিছুক্ষণ পর একটা মিল পেলাম। চিহ্নগুলো আসলে প্রাসাদের মানচিত্র নির্দেশ করছে, আর মানচিত্রে একটা জায়গা চিহ্নিত। লাইব্রেরির মেঝের নিচে। আমি অর্ণবকে নিয়ে গিয়ে সেখানে দেখালাম। মেঝেতে কাঠের ফাঁকা অংশ, তুলতেই নিচে ছোট্ট একটা গহ্বর। তারপর ভেতরে চকচক করছে একটিমাত্র পুরনো লোহার চাবি। আমি হাতে নিয়ে বুঝলাম এটাই সেই হারানো চাবি। কিন্তু কে এটা এখানে লুকিয়েছিল, আর কেন? ঠিক তখনই পিছনে হাসির শব্দ পেলাম। ঘুরে দেখি মায়া দাঁড়িয়ে আছে, তার চোখে তৃপ্তির ঝিলিক। তুমি খুঁজে পেয়েছো অবশেষে। ধন্যবাদ অরিন্দম, ধন্যবাদ। এর মানে সবটাই তুমি সাজিয়েছিলে? হ্যাঁ, দিনেশ অনেক কিছু জানতো, তাই তাকে সরিয়ে দিতে হলো। কাকু বেঁচে গিয়েছেন দুর্ভাগ্যবশত, তবে তাও কাজে লাগবে না। চাবি আমার চাই। সে ছুরি বের করল, চকচক করছে ধারালো ফলক। আমি পিছিয়ে গেলাম, কিন্তু ঠিক তখনই অর্ণব ঝাঁপিয়ে পড়ে তার হাতটা চেপে ধরল। ছুরি মেঝেতে পড়ে গেল। আমি মীরার কবজি ধরে ফেললাম। ঠিক সেই মুহূর্তে ঘোষাল পুলিশ নিয়ে ঢুকে পড়লেন। সব দেখলেন, মীরা ধরা পড়ে গেল। এবার সব পরিষ্কার। মীরা, তুমি চেয়েছিলে চাবি হাতে নিয়ে উত্তরাধিকার হিসেবে নিজের নাম নিতে। এই জন্যই চাকরকে খুন, সুধীরবাবুর ওপর হামলা, আর বাইরে ডাকাতের গল্প বানিয়ে সবাইকে বিভ্রান্ত করতে চেয়েছিলে। মায়া চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখে কোনো অনুশোচনা নেই, শুধু ফিসফিস করে বলল, ধনসম্পদ মানে ক্ষমতা, আর ক্ষমতার জন্য
রক্ত ঝরতেই পারে। পুলিশ তাকে নিয়ে গেল। মায়ের হাতকড়া পরানো শরীরটাকে পুলিশরা ধরে নিয়ে যাচ্ছিল। গেটের সামনে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। টর্চের আলোয় মীরার চোখে কোনো ভয় ছিল না, বরং অদ্ভুত এক হাসি, যেন এটা কেবল শুরু, শেষ নয়। ইন্সপেক্টর ঘোষাল গলা খাঁকারি দিয়ে বললেন, সব শেষ, এবার নিশ্চিন্ত হন অরিন্দম বাবু। কথাটা শুনে হালকা হাসি দিলাম, কিন্তু আমার বুকের ভেতরে যেন একটা অদৃশ্য কাঁপুনি চলছিল। খুনি ধরা পড়েছে সত্যি, তবু মনে হচ্ছিল রহস্যের আসল পর্দা এখনো ওঠেনি। পুলিশ চলে যাওয়ার পর প্রাসাদ আবার নিস্তব্ধ হয়ে গেল। করিডোরগুলোতে বাতাস বইছিল, দেওয়ালের পুরনো ছবি যেন তাকিয়ে আছে। চাকররা ভয়ে কিছু বলছে না। অর্ণব পাশে এসে ফিসফিস করে বলল, তুই শেষমেশ পেরেছিস বন্ধু, খুনি ধরা পড়েছে, এখন নিশ্চিন্ত হ। জানি না অর্ণব, কিছু যেন ঠিক লাগছে না। আমার চোখ বারবার চলে যাচ্ছিল সেই চাবিটার দিকে, যেটা আমার জ্যাকেটের ভেতর পকেটে রাখা। লোহার ভারী চাবি, দেখতে সাধারণ হলেও ওটার মধ্যে অদ্ভুত একটা রহস্য লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। সন্ধ্যার পর ডাক্তার আবার এসে গেলেন। সুধীরবাবু তখনও অচেতন, তবে বেঁচে আছেন। ডাক্তার বললেন, শরীর কিন্তু ভীষণ দুর্বল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কয়েকদিন শয্যাশায়ী থাকবেন। আমি তার ঘরে গিয়ে বসেছিলাম কিছুক্ষণ। বৃদ্ধ মানুষের কপালে ঘামের ফোঁটা, ঠোঁট নড়ছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। মনে হলো তিনি যেন অদৃশ্য বোঝা নিয়ে লড়াই করছেন। হঠাৎ তার হাতটা একটু কেঁপে উঠল। আমি কাছে ঝুঁকে গেলাম। তিনি ফিসফিস করে কিছু বলতে চাইছিলেন, কিন্তু কেবল একটা শব্দ শোনা গেল, চাবি। তারপর আবার গভীর নিদ্রায় তলিয়ে গেলেন। আমার শরীরে শিহরণ বয়ে গেল। সুধীরবাবু জানেন, এই চাবি কেবল বাক্স খোলার জন্য নয়, আরো কিছু আছে। রাত তখন প্রায় 12টা। প্রাসাদের ভেতর নিস্তব্ধতা। আমি আর অর্ণব লাইব্রেরির কাছে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কানে এলো পায়ের শব্দ, খুব ধীরে, খুব সাবধানে কেউ যেন হাঁটছে। অর্ণব কানে কানে বলল, শুনছিস? আমরা দুজন টর্চ জ্বালালাম। আলো পড়তেই দেখি করিডোরের শেষ ছায়ার মতো একটা অবয়ব মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। অর্ণব দৌড়ে গেল, কিন্তু কিছুই নেই। আমি থমকে দাঁড়ালাম। খুনি ধরা পড়েছে, তবুও প্রাসাদে অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে। পরদিন সকালে আমি আবার দিনেশের ডায়েরি নিয়ে বসলাম। আগের দিন যেটুকু পড়েছিলাম তাতে অনেক কিছুই বুঝেছিলাম, কিন্তু একটা অংশ ছেঁড়া ছিল। চাকরদের ঘর তল্লাশি করতে গিয়ে হঠাৎ সেই ছেঁড়া অংশটা পেলাম। কাগজটা হলদে হয়ে গেছে, তবুও লেখা স্পষ্ট। চাবি শুধু তালার জন্য নয়, চাবির ভেতরেই আসল রহস্য লুকানো। যে খুঁজে পাবে সেই উত্তরাধিকারী। আমি চমকে উঠলাম। চাবির ভেতর রহস্য, এটা কি করে সম্ভব? এরপর চাবিটা টেবিলে রেখে আমি খুঁটিয়ে দেখতে লাগলাম। ভারী লোহা, গায়ে খোদাই করা নকশা। আঙুল দিয়ে চাপতেই মনে হলো এক জায়গায় ফাঁপা আওয়াজ। আমি পকেট থেকে ছোট্ট স্ক্রুড্রাইভার বের করে চাবির মাথার অংশে চাপ দিলাম। আচমকা ক্লিক শব্দ হলো, মাথাটা খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক টুকরো ভাঁজ করা পার্চমেন্ট কাগজ। অর্ণব চোখ বড় করে চিৎকার করে উঠল, দেখ, আমি বলেছিলাম এ চাবি সাধারণ কিছু নয়। কাগজ খুলতেই দেখি পুরনো মানচিত্র আঁকা, প্রাসাদের একটা অংশ চিহ্নিত করা। ঠিক লাইব্রেরির দক্ষিণ দিকে ভূগর্ভস্থ কোনো ঘর, তার উপরে লেখা ভল্ট, যেখানে সবকিছুর সমাধান। আমার গায়ে কাঁটা দিল। এতক্ষণ ধরে যেটাকে চাবি খোঁজার রহস্য ভেবেছিলাম, সেটা আসলে বৃহত্তর কোনো ধাঁধার শুরু।
এই চাবির বিষয়ের সব ঘটনাই আমি ইন্সপেক্টর ঘোষালকে জানালাম। সন্ধ্যা নামতেই আমি, অর্ণব আর ইন্সপেক্টর ঘোষাল মানচিত্র নিয়ে বেরোলাম। লাইব্রেরির দক্ষিণ দিকের মেঝেতে অনেক খুঁজে অবশেষে একটা লুকোনো দরজা পেলাম। ভারী পাথরের স্ল্যাব। তিনজন মিলে সেটা সরাতেই নিচে নামার সিঁড়ি দেখা গেল। বাতাসের তীব্র স্যাঁতসেঁতে গন্ধ। টর্চের আলোতে দেখা গেল সরু করিডোর, দেওয়ালে শ্যাওলা জমে আছে। আমরা সাবধানে নামতে লাগলাম। নিচে গিয়ে দেখি বিশাল এক কক্ষ, পুরনো পাথরের দেওয়াল, মাঝে বিশাল লোহার সিন্দুক, চারপাশে ভাঙা আসবাব, শুকনো হাড়গোড় ছড়ানো। অর্ণব ভয়ে ফিসফিস করে বলল, এ যেন ভৌতিক জায়গা। ভয় পেলে চলবে না, এখানেই লুকিয়ে আছে আসল উত্তর। চাবি ঢুকিয়ে ঘোরাতেই সিন্দুক খটাস শব্দে খুলে গেল। ভেতরে পুরনো কাগজপত্র, দলিল, কিছু সোনার গহনা আর একটা হলদেটে খাম। খাম খুলতেই বের হলো একটা নথি, প্রায় 100 বছর আগে, যেখানে লেখা, দত্ত পরিবার তাদের সম্পত্তি বেআইনি পথে অর্জন করেছে। এই ভল্টের মধ্যে রাখা দলিলই সত্যের সাক্ষী। আমি আর ঘোষাল অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। তাহলে মায়ার লোভ শুধু ধন সম্পদে নয়, আসলে ও জানতো সত্যি বেরিয়ে এলে পুরো উত্তরাধিকার প্রশ্নবিদ্ধ হবে। আমার মনে হলো মীরা যদি এসব জানতো তবে ওর সহযোগীও আছে, যে প্রাসাদের ভেতরেই ঘাপটি মেরে আছে। ঠিক তখনই ভল্টের ভেতরে কোথাও ঠক ঠক শব্দ হলো। মনে হলো সিঁড়ি বেয়ে কেউ নেমে আসছে। ঘোষাল সঙ্গে সঙ্গে বন্দুক বের করলেন। কে ওখানে? অন্ধকারে কারো ছায়া দেখা গেল। এক মুহূর্তে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। অর্ণব ভয়ে কাঁপতে লাগলো। আমি টর্চের আলো ঘোরালাম, কিন্তু কিছুই নেই। তবে আমার মনে হলো খেলা এখানেই শেষ নয়। মীরাকে নিয়ে যাওয়ার পরও রহস্য শেষ হয়নি। চাবির ভেতর থেকে মানচিত্র ও গোপন ভল্টের সূত্র মিলল। ভল্ট খুলে বের হলো পুরনো দলিল, যা দত্ত পরিবারের অপরাধী ইতিহাস ফাঁস করে। কিন্তু কারো ছায়া ভল্টে ঘুরে বেড়াচ্ছে, মানে নতুন বিপদ আসছে। ভল্টের ভেতর নিস্তব্ধতা, টর্চের আলো কাঁপছিল, বাতাস ভারী হয়ে উঠছিল। অর্ণব আমার জামার হাতা চেপে ধরল। অরিন্দম, কেউ নেমেছে তো? হ্যাঁ, কিন্তু ইচ্ছে করেই পালালো, আমাদের ভয় দেখাতে। ইন্সপেক্টর ঘোষাল বন্দুক হাতে সিঁড়ির দিকে এগোলেন, কিন্তু উপরে উঠে দেখলেন শুধু ফাঁকা করিডোর। ঠিক তখনই হঠাৎ একজন সেপাই দৌড়ে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, বড় বিপদ। থানায় ফেরার পথে পুলিশ ভ্যানে হামলা হয়েছে, মীরা পালিয়েছে। সেপাইয়ের গলা পেতেই আমরা দুজনও উপরে গেলাম। ঘটনা শুনে আমাদের শরীর শিউরে উঠল। ঘোষাল গর্জে উঠলেন, কি বলছো? পালিয়েছে? হ্যাঁ স্যার, কেউ বাইরের লোকদের সাথে হাত মিলিয়েছিল। আমাদের সন্দেহ আছে ভেতরের কেউ সাহায্য করেছে। আমি নিঃশ্বাস ফেললাম। মীরার সেই অদ্ভুত হাসি মনে পড়ে গেল। সে জানতো গিয়ে ধরা দিলেও ফিরে আসবে। ঘোষাল দাঁত চেপে বললেন, তার মানে ভল্টে যে ছিল সেই মায়ার সহযোগী। আর সেখানেই আছে, প্রাসাদের ভেতরে। মানচিত্র, ভল্ট, দলিল সবকিছু ওরাও চায়। তাহলে আমরা তিনজন কি ভল্টে বন্দী হয়ে যাব নাকি আবার নিচে নামলে? চুপ করো, ভয় পেলে হবে না। আমার মাথায় তখন দ্রুত চিন্তা চলছিল। মায়া আর তার সহযোগীর লক্ষ্য কেবল ধনসম্পদ নয়, আসল রহস্য এই দলিলে দত্ত পরিবারের অতির অপরাধ, যা ফাঁস হলে উত্তরাধিকার ভেঙে পড়বে। এই খবর শোনার পরেও আমরা তিনজন আবার নিচে ভল্টে প্রবেশ করলাম। নিচে গিয়ে ভল্টের সবকিছু খতিয়ে দেখতে লাগলাম। আমরা দলিলগুলো গুছিয়ে বেরোতে চাইছিলাম, এমন সময় ভল্টের দরজা থাম করে বন্ধ হয়ে গেল। ওপার থেকে ভারী তালা পড়ার শব্দ। অর্ণব চিৎকার করে উঠল, আমরা তো আটকা পড়ে গেলাম। ঘোষাল দরজায় ধাক্কা মারলেন, কিন্তু কোনো লাভ হলো না। আমরা বুঝলাম এটা পরিকল্পিত ফাঁদ। কেউ ইচ্ছে করেই আমাদের ভেতরে আটকালো।
এবার আমরা ভয় না পেয়ে ভল্টের চারিদিকে ভালো করে দেখতে লাগলাম কোনো বেরোবার উপায় আছে নাকি। অনেক খোঁজার পর ঘরের এক কোণে টর্চ ফেলতেই দেখতে পেলাম একটা সরু টানেল। আমরা ওদিকে এগোলাম। টানেলটা সরু, শ্যাওলা আর স্যাঁতস্যাঁতে গন্ধে ভরা। হঠাৎ আলো পড়তেই আমরা থমকে গেলাম। টানেলের দেওয়ালে লটকে আছে শুকনো কঙ্কাল, যেন বহু বছর আগে কেউ এখানে বন্দী হয়েছিল। অর্ণব কেঁপে উঠল। এরা কারা? হয়তো প্রাসাদের পুরনো বন্দী। উত্তরাধিকার নিয়ে ষড়যন্ত্র যে বহু পুরনো সেটা একদম স্পষ্ট। আমার বুকের ভিতরে একটা ঠান্ডা শিহরণ নামল, যেন আমরা সেই প্রাচীন ষড়যন্ত্রের ভেতর ঢুকে পড়েছি। তারপর অনেক খুঁজে টানেলের একটি অন্য প্রান্ত খুঁজে পেলাম। আমরা টানেলের অন্য প্রান্তে দিয়ে যখন বেরোলাম, হঠাৎ আলো ঝলসে উঠল। আমাদের চোখ ধাঁধিয়ে গেল। দেখি মায়া দাঁড়িয়ে আছে, তার হাতে বন্দুক, চোখে আগুনের ঝিলিক। পাশে আরো একজন, প্রাসাদের পুরনো পাহারাদার রামু। রামু, তুমি? হ্যাঁ স্যার, এত বছর দাসের মতো কাজ করেছি, এবার একটু প্রাপ্য চাই। অরিন্দম, তুমি সত্যি অসাধারণ। তুমি না থাকলে মানচিত্র, চাবি, দলিল কিছুই আমাদের হাতে আসতো না। কিন্তু এখন তোমার দরকার নেই। আমাদের মেরে ফেলবে ওরা। মায়া বন্দুক তুলল। আমি চোখ বুজে গেলাম। ঠিক তখন ইন্সপেক্টর ঘোষাল হঠাৎই একটা পাথর ছুঁড়ে মারলেন। বন্দুকটা মেঝেতে পড়ে গেল। অন্ধকারে ধস্তাধস্তি শুরু হলো। রঘু লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। আমি তাকে ঠেলে দিলাম। অর্ণব ভয়ে কুঁকড়ে গেলেও সাহস করে একটা কাঠ তুলে আঘাত করলো। মায়া চিৎকার করতে করতে টর্চ নিভিয়ে দিল। চারদিকে অন্ধকার, কেবল শ্বাস প্রশ্বাস আর দৌড়ঝাঁপের শব্দ। আমার বুক ধকধক করছিল। মনে হচ্ছিল অদৃশ্য দানবের সঙ্গে লড়েছি। হঠাৎ গন্ধ পেলাম ধোঁয়ার। রামু টর্চে আগুন ধরিয়ে দিয়েছে শুকনো খড়ের কাদায়। মুহূর্তে টানেলে আগুন ছড়িয়ে পড়ল। সব পুড়িয়ে দাও, প্রমাণ রেখে কোনো লাভ নেই। আমি বুঝলাম দলিলগুলো রক্ষায় আসল লক্ষ্য। আগুনে সব পুড়ে গেলে রহস্য মুছে যাবে। আমি ঝাঁপিয়ে পড়ে কাগজগুলো তুলে নিলাম, জামার ভেতরে গুঁজে ফেললাম। গরমে ত্বক চলছিল, তবু আঁকড়ে ধরলাম। নিশিখার আলোয় সবাইকে স্পষ্ট দেখা যাচ্ছিল। ইন্সপেক্টর ঘোষাল বন্দুক হাতে রামুর দিকে তাক করলেন। রামু দৌড়ে পালাতে চাইছিল, কিন্তু গুলি গিয়ে লাগলো তার কাঁধে। সে মাটিতে লুটিয়ে পড়ল। মায়া আবার বন্দুক তুলে ধরেছিল, কিন্তু আমি সামনে ঝাঁপিয়ে পড়ে তার হাত চেপে ধরলাম। তীব্র ধস্তাধস্তি, আগুনের চারপাশ লাল হয়ে গেছে। অর্ণব পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে মায়ার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিল। ঘোষাল তাকে ধরে ফেললেন। এবার আর পালানোর কোনো উপায় রইল না। মায়া দাঁত চেপে ফিস করল। তুমি ভাবছো সব শেষ? না অরিন্দম, না, আসল রহস্য এখনো বাকি। আমরা কোনো রকমে আগুন থেকে বেরিয়ে এলাম। ভট ধ্বংস হয়ে গেল, অনেক কিছুই পুড়ে যায়। কিন্তু আমি যে দলিলগুলো বুকে চেপে রেখেছিলাম সেগুলো বেঁচে গেল। ঘোষাল শ্বাস ছেড়ে বললেন, এখন অন্তত সত্যিটা দুনিয়ার সামনে আনা যাবে। আমি দলিলগুলো খুলে পড়তে লাগলাম। ভেতরে স্পষ্ট প্রমাণ দত্ত পরিবারের পূর্বপুরুষেরা জমি ও সম্পত্তি দখল করেছিল ষড়যন্ত্র করে। আসল উত্তরাধিকার ছিল আরেক পরিবারের হাতে। মানে তাহলে সুধীরবাবু আসলে? হ্যাঁ, তিনি হয়তো জানতেন, তাই আতঙ্কে ছিলেন। মীরাকে আবার পুলিশে তুলে দেওয়া হলো, কিন্তু যাওয়ার সময় সে হেসে উঠল। অরিন্দম, তুমি কেবল একটা প্রমাণ বাঁচিয়েছ, কিন্তু সত্যি পুরোপুরি কেউ জানবে না, কারণ দুনিয়া কখনো পুরো সত্যি শুনতে চায় না। তার চোখে তখনও আগুনের ঝিলিক। আমি বুঝলাম এই নারী কখনোই সহজে হার মানবে না। প্রাসাদে আবার নিস্তব্ধতা নামল। আগুনে ভট ধ্বংস, মায়া ধরা, রঘু আহত অবস্থায় পুলিশি হেফাজতে। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। ভোর হতে চলেছে। হাতে দলিল, বুক ভরা অস্থিরতা। নিজের ডায়েরিতে লিখলাম, মুখোশ খুলে গেছে, কিন্তু ছায়া এখনো রয়ে গেছে। উত্তরাধিকার শুধু ধন সম্পদ নয়, মানুষের পাপও বয়ে আনে। আর সেই পাপের ছায়া সহজে মুছে যায় না।
ভোরের প্রথম আলো ভেঙে পড়েছিল প্রাসাদের ভাঙাচোরা দেওয়ালে। ভেতরে তখনও পোড়া গন্ধ ছড়িয়ে আছে। আগুন নিভেছে, কিন্তু ছাই আর ধোঁয়ার রেখা যেন রাতের আতঙ্ককেই আঁকড়ে ধরে আছে। আমি বারান্দায় দাঁড়িয়ে ডায়েরি বন্ধ করলাম। অর্ণব চুপচাপ আমার পাশে এসে দাঁড়ালো। তার চোখে এখনো ভয় আর ক্লান্তির চাপ। সব শেষ অরিন্দম? না অর্ণব, আসল সমাপ্তি এখনো আসেনি। প্রমাণ আছে, কিন্তু সত্যি বলবে কে? ইন্সপেক্টর ঘোষাল আমাদের নিয়ে গেলেন সুধীর বাবুর ঘরে। তিনি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, চোখ দুটো ক্লান্ত, তবু মুখে সেই চিরাচরিত গাম্ভীর্য। দলিলগুলো তার সামনে রেখে ঘোষাল বললেন, আপনার পরিবারের পুরনো পাপের হিসাব লুকিয়ে রাখা হয়েছিল, এখন তা আর সম্ভব নয়। এবার সত্য প্রকাশ পাবে। সুধীরবাবু দলিলের পাতাগুলো একে একে উল্টাতে লাগলেন। তার হাত কাঁপছিল। শেষে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, আমি জানতাম একদিন না একদিন সত্যি বের হবেই। আমার দাদামশাই এই সম্পত্তি দখল করেছিলেন ষড়যন্ত্র করে। যাদের উত্তরাধিকার তাদের মেরে ফেলেছিল। আমি চেয়েছিলাম গোপন রাখতে, কিন্তু বংশের লজ্জা কি করে মুছবো বলো? এই প্রাসাদ, এই জমি, সব সব রক্তে ভেজা। ঠিক তখনই পুলিশ হেফাজতে থাকা মায়াকে আনা হলো। তার হাত কড়া পড়া, তবুও চোখে সেই আগের মতোই দম্ভ। দেখেছ অরিন্দম, আমি মিথ্যে বলিনি। সত্যি ওনাদের বংশ অপরাধী। আমি শুধু সেটাই প্রমাণ করতে চেয়েছিলাম। ধন সম্পদ চাইনি কোনো বাক্স। চাইছিলাম তাদের মুখোশ খুলে দিতে। তুমি খুন করেছো, তুমিও নির্দোষ নও। হ্যাঁ, খুন করেছি, কারণ যারা আমার পথে দাঁড়িয়েছিল তাদের সরাতেই হতো। কিন্তু আমি যা করেছি সেটা ন্যায়ের জন্য। এই পরিবার যে অপরাধ করেছে সেটা সবাই জানবে। তার চোখে তখন এক অদ্ভুত জেদ। আমি বুঝলাম, লোভের পাশাপাশি প্রতিশোধও ছিল তার উদ্দেশ্য। ইন্সপেক্টর ঘোষাল দলিলগুলো থানায় পাঠানোর ব্যবস্থা করলেন, কিন্তু হঠাৎই খবর এলো কেউ প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। প্রাসাদের বাইরে কিছু ভাড়াটে লোক আক্রমণ করেছে, হয়তো দত্ত পরিবারের অন্য আত্মীয়রা। অর্ণব ভয়ে কেঁপে উঠল। এত বড় ষড়যন্ত্র! তাহলে আমরা নিরাপদে আছি তো? প্রমাণ রক্ষাই এখন আসল কাজ। সত্যিটা যদি বাইরে না যায় তাহলে এত কষ্ট বৃথা। আমরা সবাই মিলে দলিলগুলো নিরাপদে থানায় পাঠালাম। প্রাসাদের বাইরে তখন পুলিশের টহল জোরদার হলো। কয়েকদিন পরে আদালতে মামলার শুনানি শুরু হলো। দলিলের ভিত্তিতে স্পষ্ট হলো দত্ত পরিবারের জমি ও প্রাসাদ আসলে অন্য পরিবারের। সুধীরবাবু আদালতে দাঁড়িয়ে বললেন, আমি অপরাধ করিনি, কিন্তু আমার পূর্বপুরুষের অপরাধ আমি অস্বীকার করব না। আইন যাকে উত্তরাধিকারী ঘোষণা করবে তাকেই আমি মেনে নেব। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। অন্যদিকে মায়া খুনের মামলায় অভিযুক্ত হলো। সে শেষ পর্যন্ত নিজেকে নায়ক ভাবতে ছাড়ল না। আদালতে দাঁড়িয়ে সে বলল, আমি অপরাধী নই। আমি শুধু অন্যায় প্রকাশ করেছি, খুন করেছি, হ্যাঁ, কিন্তু শয়তানদের শাস্তি দিতেই। কিন্তু আইন তার যুক্তি মানল না। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। তবু রায় শোনার সময়ও সে হেসে উঠল। সেই হাসি যেন প্রাসাদের দেওয়ালে গিয়ে প্রতিধ্বনি তুলল, সত্যকে তুমি আটকাতে পারবে না। সব শেষ হওয়ার পর আমি আবার প্রাসাদের সেই বারান্দায় দাঁড়ালাম। বাতাসে এখনো সেই রহস্যময় গন্ধ। অর্ণব পাশে এসে বসল। অরিন্দম, তুমি না থাকলে কিছুই বেরোতো না। না অর্ণব,
সত্যি লুকিয়ে রাখা যায় না, সেটা প্রকাশ হবে। আমি শুধু একটা সেতু হয়েছি। আমি ডায়েরি খুলে শেষ কয়েকটি লাইন লিখলাম। চাবি নিখোঁজ হয়েছিল, কিন্তু আসল রহস্য ছিল মানুষের হৃদয়ে। ধন সম্পদের চেয়ে বড় উত্তরাধিকার হলো পাপ আর লোভ। আর সত্যি যত দেরিতেই আসুক না কেন, শেষ পর্যন্ত ছায়ার মতোই আমাদের কাছে ফিরে আসে। প্রাসাদের দরজা ধীরে ধীরে বন্ধ হলো। সুধীরবাবু নিঃসঙ্গ জীবন বেছে নিলেন। উত্তরাধিকার অন্য পরিবারকে হস্তান্তর হলো। অর্ণব শহরে ফিরে গেল, পড়াশোনা শুরু করলো নতুন করে। আর আমি অরিন্দম ডায়েরি হাতে নতুন যাত্রা শুরু করলাম। কারণ বুঝে গেছি, রহস্য শেষ হয় না। মানুষের লোভ, পাপ আর প্রতিশোধের কাহিনী সবসময় নতুন ছায়া ডেকে আনে। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা, তা আমাদের জানাতে ভুলবেন না। খুব শিগগিরই পাঁচকাহনের পর্দায় ফিরে আসছে আরো রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন পাঁচকাহন। আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফিরে আসছি আরো একটা নতুন গল্প নিয়ে। নমস্কার, শুভরাত্রি।